আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল বিনাস এর বিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আজকে আবারও আপনাদের মাঝখানে চলে আসলাম। উম, আজকে আমাদের যে টপিকস থাকবে সেই টপিকসটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরে যে বিগত কিছুদিন আগে যে আমাদের জবের সার্কুলারটা হয়ে গেছে সেই সার্কুলার থেকে আমরা সবাই অ্যাপ্লিকেশনও অলরেডি করে ফেলছি। সবকিছু শেষ। এখন যে অবস্থায় আছি সেটা হচ্ছে প্রিপারেশন এ। সেই প্রিপারেশন আমরা করব। আমাদের যে প্রিপারেশনটা করতে গেলে আমাদের বিগত কোশ্চেন গুলোকে নিয়ে ভাবতে হবে। বিগত কোশ্চেন গুলো আমরা কম বেশি দেখছি যে বিগত কোশ্চেন গুলো থেকে বেশি সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নগুলো চলে আসে। সেগুলো অনেক বেশি করে কারেকশন করা উচিত আমাদের। আমরা যদি দরখাস্ত করে থাকি অথবা দরখাস্ত যদি নাও করে থাকি তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের ভালো কিছু জানার ক্ষেত্রে আমরা সেটা নিয়ে অধ্যবসায় করতে পারি। বাসায় পড়াশোনার একটা টপিকস কে রেখে দিতে পারি। কারণ আমরা যদি এখন এই সমাজসেবা অধিদপ্তরে যে রিসেন্ট সার্কুলারের পর সবাই প্রিপারেশন নিচ্ছে, সবাই পড়তেছে, সবাই এটা বিষয় নিয়ে অনেক চর্চা করে অনেক কিছু করতেছে। যেমন অনেক সময় অনেক একটা ভালো কিছু স্টুডিওতে নিয়ে এসে সেটাকে হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করতেছে। যেমন ম্যাথমেটিক্স যেগুলো থাকে সমস্যা অধিদপ্তরে কোশ্চেন সলভ করার সেগুলো অনেক সমস্যার ইজি ওয়ে থেকে সেগুলো সমস্যার সমাধান করে দিচ্ছে। আবার যদি আমি দেখি যে কেউ ইংরেজিটাকে নিয়ে কারেকশন করার চেষ্টা করতেছে, কেউ বাংলাটা নিয়ে কারেকশন করার চেষ্টা করতেছে। আবার কিছু সাধারণ জ্ঞানের কোশ্চেন থাকবে। আমরা সকলে জানি যে সমাজসেবা অধিদপ্তরে ৭০ মার্কের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এখানে ৭০ মার্কের অ্যান্সারের মধ্যে আমরা যদি কমপক্ষে 60 আপ প্লাস বা ভালো কিছু করতে পারি তাহলে আমাদের জন্য প্রথম অবস্থায় যে থাকে রিটেন এক্সাম সেটা আমরা কমপ্লিট করতে পারি। তো আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে আমরা ভালোভাবে প্রিপারেশন নেব, ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষার হলে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা ভালো কিছু করে পরবর্তীতে আমরা ভাইবার জন্য প্রিপারেশন নেব। তো সবাই যেহেতু আমাদের এখন একটা ওয়ে চলে আসছে, আমরা অনেক সময় ফোনে সময় নষ্ট করে থাকি। আবার বইগুলো যেগুলো বের হয়েছে সেগুলো বইগুলো যে এইটা প্রিপারেশনের স্টেপ বাই স্টেপ করে দেয়া থাকে তার থেকে বেটার স্টেপ গুলো আমরা কিন্তু অনেক সময় হাতের মুঠোফোনের মোবাইলে পেয়ে যেতে পারি। আর এই ফোনে যখন আমরা দেখতেছি যে অনেক সহজেই কেউ করে দেয় একটা ম্যাথমেটিক্স এর সমাধান সেটা দেখে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারি। কারো কাছে আর যাইতে হয় না, অনেকটা সময় লস হয় না, সেখান থেকে আমরা ভালো কিছু করতে পারি। তো আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য একটা সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা সবাই বাসা থেকেও ভালো কিছু করতে পারবেন, বাসা থেকে ভালো কিছু করেন। আর অবশ্যই সমাজসেবা অধিদপ্তরের যে জবটাকে নিয়ে ভাবেন তাহলে অবশ্যই আপনাদের এই জবের পাশাপাশি আদার্স অন্য কোনো জব সেটার ক্ষেত্রেও ইজি হয়ে যাবে। চলেন কথা না বলি আবারও আমি আমার টপিকসে চলে যাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের প্রথম যে আমাদের কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বাংলা। বাংলা থাকবে, উম, একটা ইংরেজি থাকবে, তারপর ম্যাথমেটিক্স থাকবে, তারপর থাকবে আমাদের জেনারেল নলেজ। তো বাংলার যে কোশ্চেন গুলো হয় সেগুলো বিগত কোশ্চেন যে থেকে যেভাবে কারেকশন করে দেয় সেগুলো নেই আসলে কম বেশি সেগুলো থেকে কমন পড়ে। তো আপনারা এটা একটু বুঝতেছেন বুঝেন। আবার সেই প্রশ্নগুলোকেই আমি আমার টিউটোরিয়ালের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। এর পরবর্তী ভিডিওতে আপনারা আবারও এরকম আজকে যে যতগুলো পিডিএফ দিয়ে দেবো সেগুলো পিডিএফ ফাইল পাওয়ার পরে পরবর্তীতে ভিডিওতেও আবারও আপনারা এই পিডিএফ গুলো পাবেন। নতুন কোনো পিডিএফ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে আমি আমার যে মাইক্রোসফট ওয়ার্ডে যে পিডিএফ ফাইলে যে টপিকস গুলো থাকবে বাংলার সেগুলোকে নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলবো। যেহেতু আমি কথা বলতে গিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স শেয়ার করব সেগুলোকে আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝতে পারলেই আপনাদের পরীক্ষার হলে সেই জিনিসটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কোথা থেকে কার মাধ্যমে কোন কোশ্চেন গুলো সলভ করে আমরা পাইছি। আর আমরা যে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি বা করতেছি বা প্রশ্ন পাওয়ার পর হলের মাঝে আমরা আহ, বিভিন্ন ওয়ে থেকে আমরা সলভ করব, তখন কিন্তু আমাদের মনে পড়বে বা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কার কোন মাধ্যম থেকে প্রশ্নগুলো সেখানে চলে আসবে আদৌ বলে দেওয়া সম্ভব হচ্ছে না। আসলে এখনকার যে ওয়েটা আসছে মডার্ন টেকনোলজি
বা মডার্ন যুগে এখানে সবথেকে বেশি ফলো করা হচ্ছে টেকনোলজি। যেমন মোবাইলে কি কোথা থেকে প্রশ্ন কালেক্ট করতেছে, কিভাবে দিতেছে। আবার অনেক সময় অনেক পেজ, অনেক সময় গ্রুপ, অনেক সময় অনেকের ইউটিউব যে চ্যানেল থাকে সেখানে। তো সেখানে কিন্তু আপনারা একটু মনোযোগ দিবেন। আবার পাশাপাশি বাসায় বইও চর্চা করবেন। আবার অনেকে অনেক হ্যান্ড নোট দিয়ে থাকে, সেই হ্যান্ড নোট গুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে সবগুলোকে মিলিয়ে যদি আপনাদের প্রিপারেশনটা ভালো হয়, তাহলে আমার কাছে মনে হয় বা আপনাদের কাছেও মনে হবে যে পরীক্ষার ফলে প্রশ্ন পাওয়ার পর যে একটা সব দিক দিয়ে মিলিয়ে ভালো কিছু, আবার অনেকটা কমন বিষয় হয়ে যেতে পারে। আসলে এভাবেই সব এখনকার প্রশ্নগুলো দিয়ে দেয় আর এখনকার প্রশ্নগুলো চলে আসে। আপনারা এটা অবশ্যই বুঝতেছেন। তো জানি না কার কেমন কোন অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতাটুকু আমি এইভাবে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভালো লাগলে সেটাকে আপনাদের পছন্দ মনে করে নিয়ে নেবেন। আর যদি ভালো নাও মনে করে নেন তাহলে অবশ্যই আহ, মনে করার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। আর কথা না বলে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার যে কোশ্চেন গুলো কারেকশন করা আছে সেখান থেকে আমি আমার কোশ্চেন গুলোকে নিয়ে একটু আপনাদের সামনে ডিসকাস করতে চাচ্ছি। এটা হচ্ছে যদি কিছু কথা সেটা গল্প আকারে শেখা যায় সেটা অনেকটা ভালো। যদি কিছু উম, শেখা অনেকটা উদাহরণ সাপেক্ষে শেখা যায় সেটা আরো ভালো। তো আসলে আপনারা আমাকে এক্সাম্পল হিসেবে নেন অথবা আমার পিডিএফ গুলোকে নেন অথবা আমার প্রতিটা লাইন বাই লাইন প্রশ্নগুলোকে নেন, যেটাই যেভাবে নেবেন আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। আপনারা এটাকে একটু অবিডিয়েন্ট বা মেনটেন করেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি প্রশ্নটা প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে। লিঙ্গান্তর হয় না কোন শব্দটি? কেরানি। বাংলা কবিতায় ছন্দ কত প্রকার? 3 প্রকার। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। পড়া শেষে খেলতে যাব এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত হয়? অভিপ্রায়। রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার কবিতার চরিত্র। 23 নম্বর, চলচ্চিত্র উপন্যাস কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। অন্নগ্রাম কোন সমাস? নিত্য সমাস। নজরুলের বিখ্যাত কবিতা কোনটি? বিদ্রোহী কবিতা। সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিম। কার মাথার উপর হাত বুলিয়ে? এখানে মাথা, মাথা শব্দের অর্থ কি? মাথা শব্দের অর্থ ফাঁকি দেয়া। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রতি যোগ উস, প্রত্যুষ। যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। বা ঊষরটাকে এখানে বলছে। অনেক সময় আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি শিখতে গিয়ে বুঝি যে ধূসর। সেই জমিতে কিন্তু পানির যথেষ্ট পরিমাণ সাপ্লাই না থাকার কারণে সেটা ধূসর এবং ঊষর হয়, সেটাতে জমিতে ফসল জন্মায় না। রবীন্দ্রনাথের শেষের কবিতা সেটা কি? এক কথায় সেটা হচ্ছে উপন্যাস। 71 কবিতা কোন জাতীয় রচনা? মুক্তিযুদ্ধের পত্র সংকলন। কোন শব্দটির বানান শুদ্ধ? সমীচীন শব্দটির বানান শুদ্ধ। আমি এখানে যে আরো 4টা করে আরো 3টা করে ছিল কারেকশন, সেইখানে 3টা করে আহ, ছিল আমি এখানে দেইনি। আসলে প্রশ্ন থেকে কালেকশন করে নিয়ে আমি টাইপিং করে দিছি যে কোশ্চেনটা অ্যাকুরেট কারেক্ট অ্যান্সার দেওয়া আছে সেই কারেক্ট অ্যান্সার থেকে নিয়ে আমি করে দিছি। তো আপনারা বুঝতেছেন যে এক্সটেনশন না নিয়ে ভেবে যেটা কারেক্ট অ্যান্সার সেটাকে নিয়ে ভাবি, তাহলে হয়তো আপনারা আমাকে ওবিডিয়েন্ট করলেন, আমার পরে আরো আদার্স অন্য কাউকে করবেন, তাদেরকে ফলো করলে আপনারা তাদের ফলোয়ার অনুযায়ী তাদের শেখাটা শিখবেন। আমাকে ফলো করলে আমার follower অনুযায়ী আমাকে আমার শেখাটা শিখবেন। আমি এটা মনে করি আপনাদেরকে শেখাইতে চাচ্ছি। সবাই কিন্তু সবাইকে ফলো করে না, আবার সবাই সবাইকে ফলো করে এবং যারা যত বেশি চালাক তারা আরো বেশি ফলো করতে চেষ্টা করে। তো আসলে এভাবে করতে থাকবেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু লস নাই। কৌশল অবলম্বন করাটাই হচ্ছে সব থেকে ভালো পথ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সৈয়দ হামজা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। অনুগ্রহ কে লিখেছেন? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে? ইস্পাত শব্দটি। বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। পদ বলতে কি বোঝায়? পদ বলতে আমরা বুঝি বিভক্তিযুক্ত শব্দগুলোকে পদ বোঝায়। সনেটের কয়টি অংশ আছে? সনেটের মোট 2টি অংশ আছে। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যগ্রন্থে রচিত? মনসামঙ্গল। জসীমন্দিরদের প্রথম কবিতা কি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম কি? রাখালি।
জসীমউদ্দিনের, আমাদের জাতীয় কবি, সরি আমাদের পল্লী কবি জসীমউদ্দিন এর প্রথম কবিতাটির নাম হচ্ছে রাখালি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের জাতীয় কবি, এটা সবাই জানি, কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে কয়টি? 21টি। বাংলা ভাষায় মোট 21টি খাঁটি উপসর্গ রয়েছে। মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গঙ্গর। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কণ্ঠহার, কণ্ঠাহার না, সরি, কণ্ঠহার। বিদ্যাপতি। বাংলা মাটি, বাংলার জল কবিতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম? ভানু সিংহ ঠাকুর। শ্রীকৃষ্ণ বিতরণ আবিষ্কারের জনক কে অথবা আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায়, সরি, বসন্ত রঞ্জন রায়। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কত? 1824 থেকে 1873 সাল পর্যন্ত। এতটুকু জীবনকাল অবস্থায় আমাদের মাইকেল মধুসূদন দত্ত বেঁচে ছিলেন। তো তার কবিতাগুলো আমাকে অনেক ভালো লাগে, আপনাদেরও অবশ্যই ভালো লাগার কথা। বাংলা আন্দোলনের ভিত্তিক উপন্যাস, সেটা হচ্ছে আরিক ফাল্গুন। ক্রিয়া ধাতু, ক্রিয়া মূলকে কি বলে? ক্রিয়ার মূলকে কি বলা হয়? ধাতু বলা হয়। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাশ। নদী ও নারীর লেখক, নারী গ্রন্থের লেখক কে? নারী গ্রন্থের লেখক হচ্ছে হুমায়ুন কবির। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ? যদি এখানে চারটা এক্সাম্পল আকারে দেয়া থাকতো, তাহলে অবশ্যই আমি সব থেকে বেস্ট এটা খুঁজতাম। সেটা হচ্ছে ধরি মাছ না সেই পানি। কারণ আমরা যখন মাছ ধরি কিন্তু পানি ছুঁই না, সর্বোচ্চ এটাকে একটা কৌশল আকারে নিয়ে আমরা কাজ করি। সেটা হচ্ছে ছিপ দিয়ে যখন আমরা মাছ ধরি, তো এটা একটা কৌশল। কৌশলটাকে আমরা কার্য উদ্ধারের জন্য একটা পথ হিসেবে বাছাই করে নিয়েছি। তাহলে এর জন্য আমাদের সব থেকে বেস্ট অপশনটা হচ্ছে ধরি মাছ না সেই পানি। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, প্রকৃতি সর্বসাকুল্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এবং এক্স্যাক্টলি একটা সঠিক পথ থেকে বলেছেন। আসলে ইসলামী দৃষ্টি থেকে আমরা এক একজন আরেকজনকে যখনই বিশ্বাস হারাই ফেলি, তখনই আমরা একটা ছোটখাটো মন মানসিকতা থেকে হারাই ফেলি। যে মন মানসিকতা আমাদের ভিতরে কার্যকর হয়ে যাওয়ার পর আমরা বিশ্বাসটা হারাই ফেলি, সেটা একটা ছোটখাটো ইসলামের দৃষ্টিতে পাপ, গীবত আমি মনে করি। আর এই গীবত থেকে আমরা সচরাচর নিজেকে সরে রাখবো, তাহলে আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো। সবার উপরে মানুষ হতো, তাহার উপরে কেহই নাই, মানে উক্তিটি কে বলেছেন? চণ্ডীদাস কবি। চণ্ডীদাস কবি আমাদের এত সুন্দর একটা কথা বলে দিয়েছেন, যে কথাটা আমরা সবাই সচরাচর ভালো ব্যবহারে, ভালো কথাবার্তায় আমরা বলে থাকি। কারণ মানুষ সবার ঊর্ধ্বে, সবার উপরে মানুষ হতো, তাহার উপরে কেহ নাই। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে মিষ্টি ভাষায় কথা বলে এমন মিষ্টিভাষী লোকদেরকে, স্পষ্টভাষী লোকদেরকে ঠোঁট কাটা বলা হয়। আসলে ঠোঁটটাকে অনেক সময় বাঁকা করে কথা বলে, অনেক সময় তাদের অ্যাট্রাকশন করার উদ্দেশ্যে না, হয়তো কথা বলার ভঙ্গিমাটাকেই তারা ইউজ করে, বাট দেখতে গেলে দেখা যায় যে তাদের অ্যাট্রাকশন ফিল করা হচ্ছে বা মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটু ঠোঁট কাটা মানুষ, বা ঠোঁট আহ, আঁকা বাঁকা করে কথা বলা মানুষ। তো তাদেরকে এক কথায় কি বলা হয়? স্পষ্টভাষী বা শুদ্ধভাষী। ওকে, আজকে এই পর্যন্ত। আমার যে 5টা পিডিএফ আছে এখানে, আমি আপনাদেরকে বলে দেখাইলাম, সরি বলে দেখাইলাম প্লাস শুনাইলাম। এই 5টা পিডিএফ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফ গুলো নিয়ে সংরক্ষণ করার চেষ্টা করবেন। সেই সংরক্ষণ করার পর থেকে আপনারা এই পিডিএফ ফাইলগুলোকে আপনাদের প্রয়োজনের সাকলে আপনারা ভবিষ্যতের জন্য কাজে লাগানোর জন্য নিজের কাছে রেখে দেন। আবার ভালোভাবে দুই একদিন বাসায় সবকিছুর পাশাপাশি একটু দেখতে দেখতে, চর্চা করতে করতে আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই অবশ্যই আপনাদের মেধা বিকাশের ক্ষেত্রে ভালো হবে। আপনারা জানতে পারবেন অনেক বেশি কিছু, অনেক শিক্ষা বা অনেক কিছু আপনাদের ব্রেনে কাজ করবে। আসলে যে যতটুকু বেশি শিক্ষিত, তার থেকে কিন্তু সে আরো বেশি শিক্ষিত হতে চেষ্টা করে। তো আমরা কেন করব না? আমরাও এই জন্য এই কৌশলগুলোকে অবলম্বন করি। যে যেভাবে শেখার কথা, বা যে যার কাছ থেকে যেমনই করে শেখেন, সেই শেখাটাকে ছোট মনে করে না করে আমরা সেটাকে নিজের প্রয়োজন মনে করে নিই, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো ওকে, আমি আমার কথাটুকু আমি এই পর্যন্ত রেখে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং বিদায় শেষে আমি একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা
লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো আমার আপডেট বিশেষ কোনো ভিডিও আসে আপনারা অতি সহজ সেটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।